বয়স্কদের করোনা টিকার বুস্টার ডোজ নিয়ে স্বাস্থ্য বিভাগ ও পরামর্শক কমিটির ভিন্ন মত। প্রস্তুতি শেষেই টিকাদান জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিমন্ত্রী পদ ছাড়ার পর এবারে দেশ ত্যাগ করলেন মুরাদ হাসান। রাতে এমিরেটসের একটি ফ্লাইটে যাত্রা, গন্তব্য কানাডা টরন্টো। টানা বৃষ্টিতে আলুর বীজ নষ্ট, জলমগ্ন ধান ক্ষেত, উৎপাদন ব্যাহতের শঙ্কা। পানি নিষ্কাশনে সরকারি সহযোগিতা চান কৃষকেরা। প্রাথমিক বিদ্যালয়ে ৩২,৫৭৭ পদে নিয়োগ পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে। শিক্ষক সংকট কাটার আশা মন্ত্রণালয়ের। পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে অনলাইন ভ্যাট ব্যবস্থা। মিলছে নিবন্ধন নেয়া, রিটার্ন জমা ও কর পরিশোধ সহ ১৬ ধরনের সেবা। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন সংবাদের সঙ্গে আছি আমি ফারহান আলম এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বয়স্কদের করোনা টিকার বুস্টার ডোজ নিয়ে বিপরীত অবস্থানে স্বাস্থ্য বিভাগ ও টিকা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি নাইটাগ। কমপক্ষে ৪০ ভাগ মানুষকে ২ ডোজ টিকা না দিয়ে বুস্টার ডোজ দেওয়ার পক্ষে নয় জাতীয় পরামর্শ কমিটি। আর স্বাস্থ্যমন্ত্রী বলছেন, সুরক্ষা অ্যাপ আপডেট সহ অন্যান্য প্রস্তুতি শেষ হলেই বুস্টার ডোজ দেয়া শুরু হবে। বিশ্বের ৪৫টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। এটি প্রতিরোধে অনেক দেশ বুস্টার ডোজ দিচ্ছে। দক্ষিণ এশিয়ার ৫টি দেশ বিশেষ ক্ষেত্রে বুস্টার শট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বাংলাদেশের স্বাস্থ্য বিভাগও ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজের ঘোষণা দেয়। দেশে করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন প্রায় ৩৮ ভাগ মানুষ, দ্বিতীয় ডোজ ২৩ ভাগ। করোনায় মৃত্যুর ৭৬ ভাগ বয়স্ক জনগোষ্ঠী হলেও তাদের মধ্যে টিকার হার সন্তোষজনক নয়। ফলে টিকা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি নাইটাগ বলছে, এখনো অনেকে টিকার ১ ডোজও পাননি। বুস্টার শট দিলে তৈরি হবে বৈষম্য। 31 ডিসেম্বরের ভিতরে 40% টোটাল পপুলেশনকে কভার করতে পারি। কেননা যদি আমরা তা না করি তাহলে পরে যারা পায়নি কোনো ডোজ বা ২টা ডোজ যাদের হয়নি তাদের ভিতরে ইনফেকশন এবং সেটা সিভিয়ারিটি এবং ডেথ এটা অনেক বেড়ে যাবে। যারা এখনো ১ ডোজও পায়নি তাহলে তারা তো বঞ্চিত। তো সেক্ষেত্রে যারা ২ ডোজ পেয়েই গেছে তাদের তো সুরক্ষা অনেকটা আছে। তাহলে তাকে আমি আবার আরেকটা ডোজ দিলাম, তাহলে এক দল লোক তারা অনেক বেশি সুবিধা পেল, আর এক দল লোক সুবিধা বঞ্চিত হল না। এইটাকেও আমরা এরকমই চিন্তা করছি। আমরা আপাতত বুস্টার ডোজ দিতে হবে এই মুহূর্তে, আমরা মনে করি সেই সময় এখনো আসেনি। এদিকে বুস্টার ডোজ দ্রুত শুরু করতে প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। আপডেট করা হচ্ছে সুরক্ষা অ্যাপ। একই কেন্দ্রে আলাদা বুথে দেয়া হবে বুস্টার ডোজ। এজন্য থাকবে আলাদা ২,০০০ নার্স। তবে কবে থেকে টিকা দেয়া শুরু হবে তা এখনো ঠিক হয়নি। বুস্টার ডোজ দেওয়ার জন্য যে অ্যাপস আপডেট করতে লাগে, যে লিস্টিং করতে লাগে, সেই কাজগুলো চলছে। কাজগুলো অতি দ্রুত শেষ হয়ে যাবে আশা করি, তারপরে বুস্টার ডোজ শুরু হয়ে যাবে। দেশে এ পর্যন্ত করোনা টিকা দেয়া হয়েছে ৬.৫ কোটির বেশি ডোজ। সরকারের হাতে মজুদ আছে প্রায় ৪ কোটি টিকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা মহামারী শুরুর পর দ্বিতীয়বারের মতো বৃহস্পতিবার ২৪ ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। এর আগে গত ২০ নভেম্বর প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে দেশ। এ পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৮,০১৬ জনের। আর ৪৮টি ল্যাবে ২৪ ঘন্টায় ২১,৪৯৬ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৬২ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.২২%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫,৭৮,৫৫০ জনে। সুস্থ হয়েছেন আরও ২৬২ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫,৪৩,৪৯১ জন। তথ্য প্রতিমন্ত্রী পদ ছাড়ার পর সংসদ সদস্য মুরাদ হাসান এবার দেশ ছাড়লেন। শুক্রবার রাত ১:২১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, এমিরেটসের ওই ফ্লাইট ১১:২০ ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ইমিগ্রেশনে যাত্রীদের চাপ থাকায় ফ্লাইটটি ঢাকা ছাড়তে দেরি হয়।
এ সময় তার কোনো সফর সঙ্গীর তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে মুরাদ হাসান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চেক ইন করেন। ফ্লাইটটি দুবাইগামী ট্রানজিট হওয়ায় দুবাইগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফল চেক করতে সময়ক্ষেপণ হয়। এই কারণে ফ্লাইটটি দেরি হয়। এমিরেটসের EK 8585 ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এই ফ্লাইটে করেই তিনি দুবাই ট্রানজিট হয়ে কানাডার টরন্টোতে যাবেন। অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয় তাকে। পরে জেলা আওয়ামী লীগের পদ থেকেও অপসারণ করা হয়। এগুলো আমার জানা নেই। উনি বিদেশে যাবেন না স্বদেশে থাকবেন, এটা ওনার এন্টায়ার ব্যাপার। এই ব্যাপারে আমাদের কিছু বলার। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে খেতে জমে আছে হাঁটু পানি। এতে সদ্য রোপণ করা আলুর বীজ নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের চাষিরা। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি লোকসানের শঙ্কায় পড়েছেন তারা। পানি নিষ্কাশনে সরকারি সহযোগিতা চান ক্ষতিগ্রস্তরা। এবার আলু লাগাইছি, বলছে সব শেষ হয়ে গেছে, কিস্তি উড়ে আলু লাগাইছি 3 কানি 4 কানি জমি। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ক্ষেতের ফসল। অনেকের কাছে এসব ফসলই জীবিকার একমাত্র উৎস। পরিবার নিয়ে তাই বিপাকে পড়েছেন অনেক কৃষক। কিভাবে মানুষ আমরা বাঁচবো, কিভাবে আমরা চলবো? আলু আলু ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে জেলায় 20,000 হেক্টর জমির বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। বেশি ক্ষতি হয়েছে আলু, পেঁয়াজ, ধান সহ শীতকালীন বিভিন্ন শাকসবজি। এতে মূলধন হারিয়ে লোকসানের শঙ্কায় পড়েছেন অনেকে। আমরা কিভাবে বাঁচবো আর কি করবো, অনেক সব আমাকে ক্ষয়ক্ষতি হয়েছে, সব শেষ হয়ে গেছে বুঝলেন। আমি কি করবো দাঁড়া দিমু না খায় অনেক হাঁটতে করে মরতাছি। মানে দুয়ারে ভিক্ষা ছাড়া আমার পথ নাই। কই যাবো আমি, যাওয়ার কোনো পথ নাই। মুন্সিগঞ্জ জেলাতে নাকি কৃষি কর্মকর্তা আছে, কৃষি অফিস আছে, আজ পর্যন্ত 4 দিন 5 দিন হয় আমরা কোনো অফিসার দেখি নাই। ক্ষতিগ্রস্তরা বলছেন সরকারি সহযোগিতার মাধ্যমে জমে থাকা পানি নিষ্কাশনের উদ্যোগ নিলে কিছু ফসল রক্ষা করা সম্ভব। কিন্তু কৃষি বিভাগ বলছে এ ধরনের সহযোগিতা সম্ভব নয়, তবে বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে। এটা বিভাগীয় কিছু নীতিমালা আছে। আমরা মাঠ পর্যায়ে যে ক্ষতিটা হবে সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। সদাসরি সরকার যদি কৃষকদের ক্ষয়ক্ষতি পূরণের জন্য কোনো আর্থিক অনুদান দেয়, অবশ্যই তা মাঠে বাস্তবায়ন করা হবে। এবার জেলায় আলু চাষের লক্ষ্য 37,900 হেক্টর। গত 2 সপ্তাহে আলুর বীজ রোপণ হয়েছে 17,780 হেক্টর জমিতে। এর মধ্যে 13,450 হেক্টর জমির ফসল এখনো পানির নিচে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে নানা জেলায় তলিয়ে গেছে ফসলের ক্ষেত। এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারগুলোতে। আরো জানাতে সাভার ও বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাচ্ছি সাভারে, সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারের ফসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে, আর কৃষি বিভাগ আসলে এর জন্য কোনো সহায়তা করছে কিনা আমাদের জানাবেন। দেখুন, সাভার কিন্তু মূলত শিল্প অধ্যুষিত একটি এলাকা। তারপরে এখানে সাভারের বিভিন্ন এলাকাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কৃষি জমি রয়েছে, সেখানে শীতকালীন অনেক সবজি চাষ হয়। এবং সাভারের যে পাশের যে উপজেলা রয়েছে ধামরাই, সেখানে কিন্তু অনেকটাই কৃষি নির্ভর একটি উপজেলা। সেখানে আমরা দেখতে পেয়েছি যে 12 মাসে কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি সেখানে ফলায় সেখানকার স্থানীয় যে চাষিরা রয়েছে। তো এই ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কৃষকদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তার প্রভাব কিন্তু কাঁচা বাজারগুলোতেও পড়েছে। আমরা দেখতে পেয়েছি যে ঘূর্ণিঝড়ের আগে যেসব শাকসবজির দাম যদি আমি ধরি যে 10 টাকা ছিল, সেটা কিন্তু ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে সেটির দাম বৃদ্ধি পেয়ে এখন 15 টাকা হয়েছে। এবং কৃষি বিভাগের সাথে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছেন যে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে সাভার এবং ধামরাইয়ের যিনি কৃষি কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা ক্ষয়ক্ষতির পরিমাণটা নিরূপণ করার চেষ্টা করছেন এবং কৃষকদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, কৃষক সেই সবজি চাষিরা বা শাকসবজির যে ধরনের চাষিরা রয়েছে তারা যদি এই কৃষি অফিসের সাথে যোগাযোগ করে, সেক্ষেত্রে কিন্তু তারা তাদেরকে পরিপূর্ণ সহযোগিতা করবে বলে আমাদেরকে জানিয়েছে। এখন পর্যন্ত সাভার এবং ধামরাইতে কি পরিমাণ
ক্ষয়ক্ষতি হয়েছে তা কিন্তু নিরূপণ করা সম্ভব হয়নি বলে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছেন এবং সেই তালিকা মোতাবেক তারা তাদেরকে ক্ষতিপূরণ বা তাদেরকে যাবতীয় পরামর্শ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এবং এই মাঠ পর্যায়ে ক্ষেতে ঘূর্ণিঝড়ের যে প্রভাবটা পড়েছে তার কিন্তু আমরা উত্তাপ কিন্তু বাজারে দেখতে পেয়েছি। প্রতিটি সবজির দাম কিন্তু গেল সপ্তাহের চেয়ে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। রুবেল, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা আবার আসবো আপনার কাছে। এবার বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন হাসিবুর রহমান। হাসিবুর, অসময়ে ভারী বৃষ্টিতে ধান ও আলুর আবাদের কতখানি ক্ষতি হয়েছে, আর কৃষকরা আসলে কি ক্ষেত থেকে পানি নিষ্কাশন করতে পেরেছেন, আর বাজারে এর কতখানি প্রভাব পড়েছে বলে আপনি মনে করছেন, আমাদের জানাবেন। কৃষি বিভাগ এবং যারা চাষি রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। জাওয়াদের প্রভাব উত্তর অঞ্চলে, বিশেষ করে বগুড়া সহ অন্যান্য এলাকায় এর প্রভাব একেবারেই নেই বললেই চলে। 2-1 দিন গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, কিন্তু তার প্রভাব কৃষিক্ষেত্রে খুব বেশি পড়েছে এমন কোনো তথ্য আমাদেরকে কৃষি বিভাগ দিতে পারেনি। আমি আজকে যে জায়গাটিতে রয়েছে এটি উত্তর অঞ্চলের অন্যতম বড় একটি সবজি বাজার, মহাস্থান হাট। এখানে শীতের সবজি সহ প্রায় সব ধরনের সবজি উঠেছে এবং সেই সবজিগুলোর যে বাজার দর সেটিও একেবারে খারাপ না। চাষিরা আমাদেরকে যেটি বলছে যে এই সময় সাধারণত এই বাজারে সবজির দাম কমে যায়, কিন্তু জাওয়াদের কারণে একটি ইতিবাচক প্রভাব রয়েছে এই হাটে। বিশেষ করে এই সময় যে ধরনের সবজির দাম কমে যায় মনে 3 থেকে 400 বা 500 টাকা, সেটি কমছে না, কারণ ঢাকা সহ দেশের অন্যান্য এলাকায় সবজির ব্যাপক চাহিদা রয়েছে। আর এই চাহিদা পূরণ করার ফলে বা এই চাহিদার কারণে বাজারে যে সবজির চাহিদা বেড়েছে সেটির কারণে এখন জাওয়াদের যে প্রভাব সেটি ইতিবাচক হিসাবেই এসেছে এই হাটের উপর। এবং সব মিলিয়ে যেটি আমরা দেখতে পাচ্ছি যে এই বাজারে সবজির চাহিদা বেশি আছে, দাম কমেনি, এবং বলা যায় যে চাষিরা এর ফল বেশ ভালোই পাচ্ছে। আমি বেশ কয়েকটি সবজির দাম নিয়ে কথা বলেছি চাষিদের সাথে। শুধুমাত্র পেঁয়াজের দাম বেড়েছে মনে 200 টাকা বেশি, আর এর বাইরে সব ধরনের সবজির দামই আগের মতোই রয়েছে। কোনো কোনো সবজির দাম কমেছে, বিশেষ করে টমেটো যেটি একেবারে শুরুতেই যে দাম ছিল তার থেকে কমেছে। তবে এই সময় আরও খানিকটা কমে যায় টমেটোর দাম, কিন্তু আজকে বগুড়ার এই বাজারটিতে এখন 70 টাকা কেজি, যেটি একেবারেই গাছে পেকেছে সেটির দাম 70 টাকা, যেটি পেরে রাখার ফলে পেকেছে সেগুলোর দাম 50 টাকা। অর্থাৎ সব মিলিয়ে জাওয়াদের প্রভাব এই বাজারে ইতিবাচকভাবেই দেখতে পাচ্ছে চাষি এবং বিক্রেতারা প্রচ্ছন্নভাবে। এবং সব মিলিয়ে যেটি বলা যায় যে এখন পর্যন্ত সবজি ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। ফুলকপি যেটি 700-800 টাকা মন বিক্রি হয়েছে কয়েকদিন আগে, সেটিও এখনো বলা যায় যে স্থিতিশীলই রয়েছে। সব মিলিয়ে ইতিবাচক প্রভাবই আছে এই বাজারে, বিশেষ করে সবজি বাজারের কথাই আমি বলছি। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবের বিষয়ে জানাতে বগুড়া সাভার থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো হওয়ায় দাম বেশ সহনীয়, তবে কমেনি চিনি, তেলের দাম। এবারে রাজধানীর কাউরান বাজারের পরিস্থিতি জানাতে কাউরান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আমরা যেমনটি জানছিলাম যে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে শাকসবজির বাজারে, বিশেষ করে শীতকালীন সবজির বাজারে দাম একটি তারতম্য দেখছে। যদিও বগুড়া থেকে আমাদের আরেকজন সহকর্মী জানালেন যে সেখানে দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। সেক্ষেত্রে ঢাকার বাজার পরিস্থিতি কেমন দেখছেন, এবং সার্বিক বাজারে চিনি, তেল এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর দামের ক্ষেত্রে কি ধরনের পার্থক্য পরিলক্ষিত করছেন? দেখুন, আসলে প্রতি সাপ্তাহিক ছুটির দিনে একটু তারতম্য লক্ষ্য করা যায় বাজারে, কাঁচা বাজারে। তবে যেহেতু বৈরী আবহাওয়া কয়েকদিন ধরে বিরাজ করছে এবং সবচেয়ে বড় কথা ঘূর্ণিঝড় জাওয়াতে প্রভাব কিন্তু অন্যান্য জায়গার মতো সবচেয়ে বেশি কাঁচা বাজারে পড়েছে। ঠিক এই মুহূর্তে আমি রাজধানীর কারণ বাজারে রয়েছে, আমি এই মুহূর্তে চিত্র আপনাকে দেখাই, একই সাথে এই তথ্যগুলো আপনাকে বলি। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় ক্রেতা সাধারণের সমাগম বেশি, কারণ যারা চাকরিজীবী আছে তারা চিন্তা করে যে সাধারণত সাপ্তাহিক বাজারটা এই ছুটির দিনে করে নেওয়ার জন্য। ঠিক একই চিত্র আজকে। তবে ঘূর্ণিঝড় জাওয়াতে প্রভাবের বিষয়ে কিছুক্ষণ আগে সহকর্মীর কাছে আপনি শুনেছিলেন যে একই রকম প্রভাব রাজধানী কারণ বাজার সহ হাতিরপুর, পলাশী, মোহাম্মদপুর টাউন হল এই ধরনের খুচরা বাজারে তো কিন্তু প্রভাব পড়েছে। প্রভাবটা কিরকম যদি আপনাকে বলা হয়, শীতকালীন যে সবজির বিষয়টা আসে, যেহেতু এই সময় শীতকালীন সবজির প্রাচুর্যতাও বেশি এবং দামটাও কম থাকে। আমরা গত সপ্তাহে যেরকম দেখেছিলাম এই সপ্তাহে কিন্তু শীতকালীন সবজির দামটা তুলনামূলক নাগালে রয়েছে, অর্থাৎ ক্রেতাদের নাগালের বাইরে যায় না, তারা কিন্তু তাদের সুবিধা মতো কিনতে পারছে। শিম,
পটল, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু, মূলা, এই ধরনের সবজিগুলো আপনি যদি গড়ে হিসাব করেন করে কিন্তু 30 থেকে 35 টাকার মধ্যে কিনতে পাওয়া যাচ্ছে। এবং কাঁচামরিচের দামটা কিন্তু আরো কমে গেছে। কাঁচামরিচ গত সপ্তাহে কিন্তু 40 থেকে 45 টাকা 50 টাকা বিক্রি হয়েছিল, আজকে কিন্তু 30 থেকে 40 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। তবে ঘূর্ণিঝড় যাওয়াতে প্রভাব যদি আপনাকে বলা হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি 50 টাকা বিক্রি হয়েছিল, আজকে কিন্তু 30 থেকে 40 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। তবে ঘূর্ণিঝড় যাওয়াতে প্রভাব যদি আপনাকে বলা হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দেশি যে মশলার বাজারে, অর্থাৎ পেঁয়াজের বাজারে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। গত সপ্তাহে দেশি পেঁয়াজ যেটা 60 টাকা কেজিতে পাওয়া গিয়েছিল, আজকে কিন্তু সেই পেঁয়াজের প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি। অর্থাৎ আমরা বলতে পারি দেশি পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় 15 টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এরই প্রভাবে দাম বেড়েছে আমদানি পেঁয়াজ, যেটা মিয়ানমার থেকে আসে, ভারত থেকে আসে, সেই পেঁয়াজের দামও কিন্তু কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। আমদানি পেঁয়াজ বিক্রি আছে প্রতি কেজি 60 থেকে 65 টাকা, যেটা গত সপ্তাহে প্রায় 50 থেকে 55 টাকা কেজিতে বিক্রি হয়েছিল। আমি এখানে যারা বিক্রেতা আছে, পাইকার আছে, তাদের সাথে কথা বলেছিলাম যে আসলে এই পেঁয়াজের দামটা সপ্তাহের ব্যবধানে কেন 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। তারা যেটা জানিয়েছে, ঘূর্ণিঝড় যাওয়াতে প্রভাবে অনেক এলাকায় যে পেঁয়াজের যে ক্ষেত ছিল সেটা পানিতে প্লাবিত হয়েছে, নষ্ট হয়েছে এবং এটার কারণে দামটা বাড়ছে। তবে প্রশ্ন ছিল, যেহেতু পেঁয়াজ কিন্তু এখনো ওঠে নাই, সেগুলো নষ্ট হয়েছে, যেগুলো মজুদে ছিল তার দাম বাড়ার কারণটা কি। তারা যেটা জানিয়েছিল যে আসলে যেহেতু এই দামটা সামনে আরো বাড়তে পারে, সেটার জন্য যারা অসাধু ব্যবসায়ী তারা মূলত বেশ কিছু পেঁয়াজ মজুদ করে তারা সংরক্ষণ করে রেখেছে, যাতে আগামীতে ভালো দামের আশায়। এটার প্রভাব কিন্তু ওভারঅল বাজারে পড়েছে, সেটার জন্য দামটা বেড়েছে। তবে অন্যান্য পণ্যের কথা আপনাকে বলা হয়, পেঁয়াজের সাথে যে আনুষঙ্গিক আদার দামও কিন্তু স্বাভাবিক রয়েছে, কেজিতে 100 থেকে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং রসুন দেশি সহ আমদানি, যেটা চায়না রসুন বলে পরিচিত, সেটাও কিন্তু 80 থেকে 100 টাকার কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ যদি আমরা সপ্তাহের ব্যবধানে ধরি আর যদি যাওয়াতে প্রভাবী ধরি, সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে পেঁয়াজের বাজারে। এই দামটা কিন্তু হঠাৎ করে এক লাফে প্রায় 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যদি আমি আপনাকে মুরগির দামটা বলি, সেক্ষেত্রে গত সপ্তাহ যেরকম ছিল, এই সপ্তাহ প্রায় 150 থেকে 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিমের দাম যদিও ডজনে প্রায় 1 থেকে 2 টাকা বৃদ্ধি পেয়েছে। যদি এক কথায় আপনাকে বলা হয়, ঘূর্ণিঝড় যাওয়াতে প্রভাবে শীতকালীন সবজির দাম নাগালে থাকলেও পেঁয়াজের দামটা বেড়েছে 1 লাফে 10 থেকে 15 টাকা। মূলত এই ছিল রাজধানীর কাঁচা বাজার থেকে সর্বশেষ। সপ্তাহের বাজার দর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। বিআরটি প্রকল্পের কাজ শেষ না হওয়ায় অসহনীয় যানজটে নাকাল রাজধানী এয়ারপোর্ট সড়ক ব্যবহারকারীরা। এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত 20 কিলোমিটার সড়ক পার হতে যাত্রীদের সময় লাগছে কয়েক ঘন্টা। বিআরটি বলছে, আব্দুল্লাহপুর থেকে কলেজ গেট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ চলছে, যা শেষ হলে থাকবে না ভোগান্তি। কখনো থেমে থেমে, কখনো বা পুরোপুরি স্থবির। রাজধানীর এয়ারপোর্ট থেকে টঙ্গী পর্যন্ত সড়কের যান চলাচলের চিত্র এমনই। সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে এই রাস্তা ব্যবহারকারীদের। সড়কের অধিকাংশই চলছে উন্নয়ন কাজ, ফলে শুরু হয়ে গেছে রাস্তা। তবে গত 2 দিনের তুলনায় বৃহস্পতিবার যানজটের কিছুটা উন্নতি হয়েছে বলছেন যাত্রীরা। আমি ভেবেছি যে হেঁটে গেলেই মনে হয় আমি তাড়াতাড়ি চলে যেতে, তো আধা ঘন্টা চলে গেছি। তার আগের দিনও জ্যাম ছিল। হ্যাঁ, আজকে একটু সহনীয় পর্যায়ে আছে। মাঝে মধ্যে স্কুল লেট হয়, পরে আবার জরিমানা দিতে হয় স্কুলে। গাজীপুর টঙ্গীর দিকেও চিত্র প্রায় একই রকম। খানাখন্দের কারণে বেশিরভাগ যানবাহনই চলছে ধীর গতিতে। তবে এই সমস্যা বেশি দিন থাকবে না বলছে বিআরটি। উচিত ছিল একটা বিকল্প রাস্তা বের করে তারপরে জনগণ রাস্তার কাজ করা। যেখানে 10 টাকা এখানে 100 টাকা খরচ হয়ে যায়, মালিকের বুঝাই দেয় না, চোর সাইজা যায় এই জামের কারণে। সমস্যা শুধু আব্দুল্লাহপুর ব্রিজ থেকে কলেজ গেট পর্যন্ত 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার আমরা নতুন 4টা লেন শুরু করে দিয়েছি। ওই 4টা লেন আমরা 3 মাসের মধ্যে শেষ করতে পারবো। এরপরে আর রোড ইউজার দ্বারা এদের আর এই ভোগান্তিটা থাকবে না। বৃষ্টির কারণে বিআরটি প্রজেক্ট অংশে বেড়েছে খানাখন্দ। সেগুলো মেরামত করা হলে যানজট অনেকটাই কমবে মনে করছে ট্রাফিক পুলিশ। যে ইতিমধ্যেই রাস্তায় ভোগান্তিটা কমে এসেছে এবং বিআরটি প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারাও আমাদের সাথে কমিটেড যে 2 মাসের মধ্যে তারা নিচের যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা কমপ্লিট করে দেবে। বিআরটি প্রকল্পের কাজ 63% বেশি শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ কাজ শেষ হবে বলে জানাচ্ছে প্রতিষ্ঠানটি। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2022 সালের ডিসেম্বরে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রো রেলে যাত্রী চলাচল করবে।
বৃহস্পতিবার অনলাইন ব্রিফিংয়ে একথা জানান প্রকল্প পরিচালক MAN সিদ্দিক। তিনি জানান, রোববার পরীক্ষামূলকভাবে মেট্রো রেলের চলাচল শুরু হবে। প্রকল্প কাজের সার্বিক অগ্রগতি 72.99%। যানজটের বিড়ম্বনা কমানো ও যাত্রী চলাচল সহজ করতে 2016 সালের 26 জুন শুরু হয় MRT 6 প্রকল্প নির্মাণ কাজ। প্রথম পর্যায়ে নির্মাণ হয় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 12 কিলোমিটার উড়াল পথ ও স্টেশন। দ্বিতীয় পর্যায়ে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশে কাজ শুরু করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। প্রকল্প পরিচালক জানান, রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও অংশের সার্বিক কাজের অগ্রগতি প্রায় 73%। এছাড়াও মতিঝিল ও কমলাপুর পর্যন্ত অংশের কাজও চলমান রয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যে অংশ, সেটার পূর্ত কাজের অগ্রগতি 71.82%। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি 68.80%। 2022 সালের ডিসেম্বরেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলে যাতায়াত করা সম্ভব হবে বলে জানান MAN সিদ্দিক। এজন্য নির্ধারণ করা হচ্ছে যাতায়াত ভাড়া। আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশের যে প্রথম মেট্রো লাইন আছে, সেই মেট্রো লাইনের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাংলাদেশের জনসাধারণ চলাচল করতে পারবেন। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্যই আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি। এটা বিজয়ের মাস। এই বিজয়ের মাসের ভিতরে আমাদের পার্সোনাল টেস্টের জন্য ট্রেনটা আগারগাঁও পর্যন্ত আমরা নিয়ে আসব। যাত্রী পরিবহনের জন্য এরই মধ্যে 8টি ট্রেন সেট দেশে আনা হয়েছে। জানুয়ারির মধ্যে আসবে আরও 2টি ট্রেন সেট। 2023 সালে মতিঝিল ও কমলাপুর পর্যন্ত অংশে মেট্রো রেলে যাত্রীরা যাতায়াত করতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেলের অগ্রগতি নিয়ে আরো জানাতে রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আমরা যেমনটি জানছিলাম যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের কাজ প্রায় সম্পন্ন হয়ে এসেছে এবং আগামী বছরের ডিসেম্বরে হয়তো চালু হতে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে বাকি আপনি এখন রয়েছেন বাংলা মোটর এলাকাতে, সেক্ষেত্রে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতি আপনি কেমন দেখছেন সার্বিকভাবে আমাদেরকে জানাবেন। দেখুন, মেট্রো রেল কর্তৃপক্ষ আসলে যেটি বলছিলেন যে রোববার থেকে যে পরীক্ষামূলক যে চলাচলটি আসলে শুরু হবে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত, এই মুহূর্তে কিন্তু আসলে এই যে পরীক্ষামূলক যে চলাচল, সেই পরীক্ষামূলক চলাচলের যে প্রস্তুতি, সেটি কিন্তু আসলে এখন বেশি করে নেওয়া হচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত এই যে লাইনটি, এই লাইনে বৈদ্যুতিক যে খুঁটি বা যে কেবলগুলো, সেই কেবলগুলো কিন্তু এরই মধ্যে স্থাপন করা হয়ে গেছে। এর পরপরই আসলে আগারগাঁও থেকে মতিঝিল যে অংশ, সেই মতিঝিল অংশের যে পিলারগুলো, সেই পিলারগুলোর কাজ শেষ হয়ে গেছে। এর পরপরই আমরা দেখছি যে এই এখন আসলে বৈদ্যুতিক যে খুঁটিগুলো বা কেবলগুলো, সেই কেবলগুলো স্থাপনের যে কাজ, সেই কাজটি আসলে চলছে। তো এই পরীক্ষামূলক চলাচল এবং ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও এই লাইনটির চলাচল শুরু হওয়ার পরবর্তী ধাপ চলাচল করবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত। আপনাকে একটি বিষয় একটু জানিয়ে রাখি যে মেট্রো রেল অত্যাধুনিক যে সেবা, সেই সেবা নিয়ে নগরবাসীর সামনে আসলে হাজির হচ্ছে। মেট্রো রেল কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে উন্নত বিশ্বের মতো করে সাথে তাল মিলিয়েই কিন্তু আসলে সেই সেবাটি তারা দিতে চান। আমরা বিভিন্ন যে স্টপেজগুলো আছে, সেই স্টপেজগুলোতে যেটি আসলে দেখতে পাচ্ছি যে তারা মেট্রো রেল কর্তৃপক্ষ চলন্ত যে সিঁড়ি, সেই সিঁড়ির ব্যবস্থা করেছে যাতে নির্বিঘ্নে যাত্রীরা ওঠানামা করতে পারেন। এবং এই যে টিকিট কাটার যে বিষয়টি, সেটি তারা একটি পাঞ্চ মেশিনের ব্যবস্থা তারা করতে চাচ্ছেন, যেখানে যাত্রীরা টাকা রিচার্জ করে রাখতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যে যখন চলাচল করবেন তখন সেখান থেকে পাঞ্চ করে তারা তাদের যে টিকিটটি, সেই টিকিটের টাকাটি আসলে দিতে পারবেন। এই সুযোগ সুবিধার কথা আসলে আমরা এখন পর্যন্ত জানতে পাচ্ছি। এবং এই যে মেট্রো রেলটি চালু হচ্ছে, এটির জন্য নগরবাসীকে আমরা তাদের প্রতিক্রিয়া যখন জানতে পেরেছি, তারা বলছেন যে দীর্ঘ যে যানজটের যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে কিন্তু এই মেট্রো রেল তাদেরকে রেহাই দিবে। অর্থাৎ সব মিলিয়ে মেট্রো রেল প্রকল্প
সরকারের যেমন একটি বড় প্রকল্প, তেমনি করে এই নগরবাসীরও স্বস্তির একটি প্রকল্প হতে যাচ্ছে এই মেট্রো রেল প্রকল্পটি। তার কারণ এই মিরপুর থেকে উত্তরা থেকে মতিঝিল যেতে যে একটি দীর্ঘ সময় নগরবাসীর লেগে যায়, যানজটে পড়তে হয়, সেটি কিন্তু এই মেট্রো রেলের কারণে হবে না। আমরা সব মিলিয়ে বলতে পারি যে মেট্রো রেলের যে কাজ, সেই কাজটি আমরা দেখছি যে বেশ ভালোভাবেই এগোচ্ছে এবং এই মুহূর্তে রোববারের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কাজটি সেরে নেওয়া হচ্ছে। তো আমার কাছে মেট্রো রেলের অগ্রগতি নিয়ে এটি ছিল সবচেয়ে খবর। মেট্রো রেলের অগ্রগতি জানাতে রাজধানীর বাংলা মোটর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আদিলুর রহমান। 10 বছরে দেশ থেকে অর্থ পাচার হয়েছে 4.5 লাখ কোটি টাকা। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শিল্পকলায় দুদকের এক অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন কমিশনার মোজাম্মেল হক খান। এতে ধারণকৃত ভাষণে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, শুধু অন্যদের দুর্নীতি ধরলেই হবে না, দুর্নীতি মুক্ত হতে হবে দুদককেও। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান মঈন উদ্দিন আব্দুল্লাহ। এরপর বেলুন উড়িয়ে উৎসবের সূচনা হয়। প্রতি বছরের মতো এবারও রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে দুদকের নেতৃত্বে মানববন্ধনে দাঁড়ায় বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। দিবসটি উপলক্ষে শিল্পকলায় আয়োজিত আলোচনা সভায় দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার জানান, অর্থ পাচার সবচেয়ে বড় দুর্নীতি। আর চেয়ারম্যান বলেন, শুধু দুর্নীতিমুক্ত থাকার কথা বললেই হবে না, নিজেকেও দুর্নীতিমুক্ত রাখতে হবে। সরকারি কর্মচারীদের দুর্নীতিগ্রস্ত করতে লোভী ব্যক্তিগণ প্রলুব্ধ করে এবং ক্ষমতার শালীগণ ভীতু প্রদর্শন করে। সুইস ব্যাংক যেটা আমরা বলছি, বাংলাদেশিদের মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছিল 60 কোটি 30 লাখ ফ্রাঙ্ক। 2018 সালে হয়েছিল 5,559 কোটি টাকা। বলা হয়েছে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে হিসাব নিকাশ করে দেখা গেছে 12টি বেসরকারি ব্যাংকের পরিশোধিত মূলধনের সমান। যে লোক আমার টাকা পাচার করে বিদেশে, আমার টাকা নিয়ে ঋণ খেলাপি হয় আর সেই টাকা কখনো দেয় না, তাকে জেলে রেখে আমি ভাত খাওয়াচ্ছি, আমার জনগণের ট্যাক্স দিই। আলোচনার বিশেষ অতিথি প্রধান বিচারপতি বলেন, তদন্ত বিচারের প্রাণ, তাই তদন্তকারী প্রতিষ্ঠান হিসেবে দুদককে মামলায় আরও গুরুত্ব দিতে হবে। টাকা হলে সবকিছু সম্ভব, এ ধারণাকে চিরতরে মুছে দেওয়ার জন্য আমাদের সকলের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, অন্যের দুর্নীতি ধরার পাশাপাশি দুদককেও দুর্নীতিমুক্ত হতে হবে। অন্যের দুর্নীতি চিহ্নিত করে বিচারের আওতায় আনার পূর্বে নিজেদের অনিয়ম ও অসততা দূর করতে হবে। যারা রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব ও ক্ষমতার অপব্যবহার করবে, তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে প্রচলিত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। 2003 সালে 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। 2017 সাল থেকে দিবসটি দুদকের আয়োজনে সারা দেশে পালিত হয়ে আসছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন আইন করার পরও নারীর প্রতি সহিংসতা পীড়াদায়ক বলে আক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য মানসিকতার পরিবর্তন করে নারীদের সহযোদ্ধা হিসেবে ভাবার পরামর্শ তার। বৃহস্পতিবার সকালে বেগম রোকেয়া দিবসে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নারী শিক্ষা, নারী অধিকার, পল্লী উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবার 5 বিশিষ্ট নারীকে দেয়া হয় রোকেয়া পদক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের মূল আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়তো আমাদের অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে যারা সমাজে বিভিন্ন জায়গায় অবদান রেখেছেন। বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন অনেকটাই পূরণ হয়েছে। এখন নারীরা বিচার বিভাগ, সামরিক ক্ষেত্র, জাতিসংঘ মিশন সহ সকল ক্ষেত্রে যোগ্যতার সাথে কাজ করছে। নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তার সরকারের নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের সশস্ত্র বাহিনীতে বা পুলিশ বাহিনীতে শান্তি রক্ষা মিশনে নারীদের কি বেশি চাই, এটা হলো বাস্তবতা। অনেক ঝুঁকিপূর্ণ জায়গায় যে আমাদের মেয়েরা কাজ করে, পুরুষরা যেটা পারে নারীরা তার থেকে আরো ভালো পারে, বেশি পারে, এতে কোনো সন্দেহ নেই। সেটাই প্রমাণ হয়েছে। সেই মায়ের পেটে জন্ম নিতে হবে, বোনের হাত ধরে হাঁটা শেখে, বড় হয়ে স্ত্রীর উপর নির্ভরশীল থাকে, বৃদ্ধ হয়ে গেলে তো কন্যা সন্তানই বেশি দেখে, সেই যত্নটাই বেশি, এটাও তাদের মনে রাখতে হবে।
সব বাধা ডিঙিয়ে নারীদের সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে সরকার প্রধান বলেন, নারী সহিংসতা বন্ধে মানসিকতার পরিবর্তন দরকার। যে জিনিসটা সবথেকে এখন ওদের জন্য পীড়াদায়ক সেটা হচ্ছে মেয়েদের উপরে সহিংসতা। আমরা যদিও আইন করে দিয়েছি, শুধু আইন করলে হবে না, এখানে মানসিকতাটাও বদলাতে হবে, চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে এবং বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই বিশ্বাসটা করতে হবে যে নারীরা শুধু ভোগের বস্তু না, নারীরা সহযোদ্ধা, নারীরা সহযোগী, সহযাত্রায় চলতে হবে, সমান অধিকার দিতে হবে। এটা হলো বাস্তবতা। প্রধানমন্ত্রী জানান, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের কোনো বেসরকারি প্রতিষ্ঠান চাকরি দিলে বিশেষ প্রণোদনা দেয়া হবে। সমাজের বাস্তবতা। প্রধানমন্ত্রী জানান, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের কোনো বেসরকারি প্রতিষ্ঠান চাকরি দিলে বিশেষ প্রণোদনা দেয়া হবে। সমাজে কেউ যেন অবহেলিত না থাকে, কেউ যেন পিছিয়ে না থাকে, সেটাই আমাদের লক্ষ্য। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাথমিক বিদ্যালয়ে ৩২,৫৭৭টি পদে শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে। এরই মধ্যে প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, এই নিয়োগ হলে শিক্ষক সংকট কেটে যাবে। দেশের ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ে ৫০,০০০-এর বেশি শিক্ষকের পদ খালি। করোনার কারণে সীমিত পরিসরে চলছে স্কুল। স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রতি শ্রেণীতেই বেড়েছে শাখা। পুরোদমে ক্লাস পরীক্ষা চালু হলে এই শিক্ষক সংকট আরও তীব্র হবে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও বদলি বন্ধ রয়েছে, তাই করোনা পরবর্তী শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পূরণে অতি সত্বর শিক্ষক নিয়োগ দেয়া জরুরি বলে আমরা মনে করছি। সে কারণে ৩২,৫৭৭ পদে সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত বছরের নভেম্বরেই এ পদে আবেদন করেন ১৩,০৯,৪৬১ জন। তবে করোনার কারণে পরীক্ষা নেওয়া যায়নি। এ অবস্থায় ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে নেওয়া হতে পারে এই পরীক্ষা। আমরা করোনাকালীন আমরা সকল কিছুই রেডি করেছিলাম, আমাদের সব রেডি আছে। এখন শুধু আমরা এডমিট কার্ডগুলো দিব আর পরীক্ষাগুলো নিব। আমাদের পরীক্ষারও যাবতীয় ব্যবস্থা আমাদের করা আছে। আর গবেষকরা বলছেন, এই নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয় সেদিকে সর্বোচ্চ নজরদারি থাকতে হবে। স্বেচ্ছায় তারা এই প্রফেশনকে বেছে নিয়েছেন, তারা এখানে আসবেন, তারা শিক্ষকতাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে, তারা চান শিক্ষক হতে, তাদেরকে আমরা নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত যে জিনিসটা লাগবে, যে শিক্ষকতা করার জন্য তার যে নলেজটা তার দরকার, সেই নলেজটা আছে কিনা। এই পরামর্শ বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় বলছে, পরীক্ষা সংক্রান্ত যে কোনো অভিযোগ সরাসরি জানাতে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে অনলাইন ভ্যাট ব্যবস্থা। নিবন্ধন নেয়া, রিটার্ন জমা ও কর পরিশোধ সহ 16 ধরনের সেবা মিলছে অনলাইনে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, শিগগিরই শুরু হচ্ছে অনলাইনে কোম্পানি অডিট সুবিধা। অটোমেশনের ফলে বাড়ছে রাজস্ব আদায়। দীর্ঘ এক দশকের আলোচনা প্রস্তুতির পর ২০১৯ সালের জুলাই থেকে শুরু হয় নতুন ভ্যাট আইন বাস্তবায়ন। আদায় প্রক্রিয়া সহজ করা ও ফাঁকি হয়রানি বন্ধে এই আইনে উৎসাহিত করা হয় অনলাইন ব্যবস্থাকে। এজন্য নেওয়া হয় প্রকল্প। এনবিআরের হিসেবে দেশে ভ্যাটের নিবন্ধিত প্রতিষ্ঠান প্রায় ২.২ লাখ, যাদের অর্ধেকের বেশি প্রতি মাসে রিটার্ন জমা দিচ্ছে অনলাইনে। করের টাকাও চালানের মাধ্যমে ভ্যাট অফিসে না গিয়ে জমা দিতে পারছে এসব প্রতিষ্ঠান। কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যাট ব্যবস্থাকে অনলাইন করতে 14 ধরনের সেবা চালু হয়েছে। পাশাপাশি খুচরা ভ্যাট আদায়ে 24 ধরনের প্রতিষ্ঠানেই বসানো হচ্ছে ইএফডি। ব্যবসায়ীদের কমপ্লায়েন্স কস্ট রিডিউস হবে এবং তিনি কম খরচে ব্যবসা করতে পারবেন, এবং করদাতাদের পক্ষ তার হিসাব সংরক্ষণ করা এবং তার করদায়িতা নিরূপণ করা এটাও সহজ হবে। ভ্যাট ফাঁকি ধরতে প্রায়ই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালান কর্মকর্তারা। এতে হয়রানির অভিযোগ তোলেন ব্যবসায়ীরা। আবার অনেক সময় কোম্পানিগুলোর বিরুদ্ধে তথ্য লুকিয়ে রাখা ও অসহযোগিতার অভিযোগ আনেন ভ্যাট কর্মকর্তারা। এতে ব্যাহত হয় অডিট প্রক্রিয়া। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অনলাইন অডিট প্রক্রিয়ায় যাচ্ছে এনবিআর। ভ্যাট অনলাইন যখন চালু করি, বহু সভা মিছিল আমরা করেছি, বহু সেমিনার আয়োজন করেছি আইন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। এই কাজটাও যদি করতে হয়, আমাদেরকে দেশের বড় বড় কোম্পানিগুলোর সাথে বসতে হবে এবং ওদেরকে প্রশিক্ষিত করতে হবে। আমাদের যে সার্ভার, সেই সার্ভারকে
তাদের মতো করে উপযোগী করতে কম্পাটিবল করতে হবে, তাদের সার্ভারকে আমাদের সার্ভারের মতো করে কম্পাটিবল করতে হবে। কর্মকর্তারা জানান, নতুন আইন বাস্তবায়ন ও অনলাইন ব্যবস্থার প্রভাব পড়ছে রাজস্ব আদায়ে। গত অর্থ বছরে আমদানি ও স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় হয় 1,43,000 কোটি টাকা। 2016-17 অর্থ বছরে যা ছিল প্রায় 1 লাখ কোটি টাকা। বিগত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি গ্রোথ কিন্তু গত অর্থ বছরে হয়েছে, 21% গ্রোথ। এটা আমি মনে করি যে এটা অনলাইন হওয়ার কারণ, নতুন আইনের রেজাল্ট। এবং রাজস্ব কর্মকর্তারা জানান, ভ্যাট ব্যবস্থার অটোমেশনের ফলে ফাঁকি ও অনিয়ম দুটোই কমছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। কর্তৃপক্ষের উদাসীনতায় বেহাত হতে চলেছে বিএম কলেজের বিপুল সম্পত্তি। এরই মধ্যে 6 একর জমি স্থানীয়দের দখলে। টাইগারদের টানা ব্যর্থতার চাপে নির্বাচক প্যানেল, সমালোচনা মেনে নিয়ে এগোতে চান নান্নু। পিপলস লিজিং এর 14 ঋণ খেলাপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। এতে নাহার ইন্টারন্যাশনাল ট্রেডিং সহ 6 প্রতিষ্ঠান ও 3 ব্যক্তির নাম রয়েছে। তাদের 9 জানুয়ারি আদালতে হাজির করতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে 14 ঋণ খেলাপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেন আদালত। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং এর গ্রাহকদের অর্থ ফেরাতে গত জুলাই বোর্ড গঠন করে দিয়েছিল হাইকোর্ট। তবে 24 নভেম্বর পিপলস লিজিং জানায় অর্থ দিতে চাচ্ছে না অনেক ঋণ খেলাপি। কর্তৃপক্ষের উদাসীনতায় বেহাত হতে বসেছে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি বিএম কলেজের বিপুল সম্পত্তি। এরই মধ্যে স্থানীয়দের দখলে চলে গেছে প্রায় 6 একর জমি। কিভাবে সম্পত্তি বেদখল হলো তা নিয়ে সদুত্তর নেই কর্তৃপক্ষের। পূর্বসূরিদের উপরে দায় চাপিয়ে অধ্যক্ষ বলছেন, জমি উদ্ধারে ডিজিটাল ম্যাপিং এর কাজ শুরু হয়েছে। 6 একর জমির উপর 1889 সালে ব্রজমোহন কলেজ প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত। পরবর্তীতে কলেজের জন্য অধিগ্রহণ করা হয় প্রায় 52 একর জমি। তবে কর্তৃপক্ষের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে কলেজের জমি দখল করছেন স্থানীয়রা। সম্প্রতি কলেজের খসড়া ম্যাপে প্রায় 6 একর জমির হদিশ না মেলায় নড়ে চড়ে বসে প্রশাসন। গঠন করা হয় 6 সদস্যের কমিটি। অনেকগুলো দলিল বা দানপত্র আমাদের কাছে আছে, সবগুলো আমাদের কাছে নেই, তারা মৌখিক ভাবে তারা দান করছে। ফলে সেগুলো আমরা সংরক্ষণের চেষ্টা করছি, এখন যে কিভাবে সেটা সংগ্রহ করা যায় আমাদের লোক লাগানো আছে। সম্পত্তি কিভাবে বেদখল হলো সে বিষয়ে কিছুই বলতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। চলছে একে অপরের উপর দায় চাপানোর চেষ্টা। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। আমাদের 1 ইঞ্চি জমিও কেউ নিতে পারবে না, এটাও আমি বরিশালবাসীকে আশ্বস্ত করছি যে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেগুলোকে আমরা উদ্ধার করবো এবং আমাদের দখলে আমরা নিয়ে আসবো। কলেজের জমি অন্যের দখলে চলে যাওয়ায় ক্ষুব্ধ সাবেক শিক্ষার্থীরা। স্যাররা পারে না জমি উদ্ধার করতে, আমাদেরকে ডাকে না কেন? আমরা প্রাক্তন ছাত্র, আমরা আসবো, আমরা এসে জমি উদ্ধার করে দিয়ে দেব এবং কাগজপত্র দেখব। সরকারি বিএম কলেজের মোট সম্পত্তির পরিমাণ 58.368 একর। এর মধ্যে মূল ক্যাম্পাসের জমি রয়েছে 43.1 একর। জমি নিয়ে নানা জটিলতায় বিচারাধীন রয়েছে অন্তত 6টি মামলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের ব্যবসায়িক উন্নতির জন্য নিজেদের সামুদ্রিক জাহাজ ও কন্টেইনার তৈরিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার ময়মনসিংহে ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। পাশাপাশি স্থানীয় উন্নয়নের জন্য ময়মনসিংহে বিশেষ অর্থনৈতিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার কথাও জানান তিনি। দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে স্থানীয় পর্যায়ে ব্যবসার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে ময়মনসিংহ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ। এতে এ এলাকার ব্যবসায়িক নানা দিক ও সমস্যা তুলে ধরেন ব্যবসায়ীরা। ময়মনসিংহ এলাকায় ভালো সম্ভাবনা থাকলেও নানা সমস্যায় এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। বিশেষ করে রাস্তাঘাট ভালো না হওয়ায় পিছিয়ে পড়তে হচ্ছে বলে দাবি এ এলাকার ব্যবসায়ীদের। এখান থেকে গাজীপুর মোড় পর্যন্ত যাবেন মাত্র 1 ঘন্টা। গাজীপুর মোড় থেকে ঢাকা মাত্র 30 কিলোমিটার আমাদের যেতে লাগে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা। আপনি গতকালকে
এবং গত 10 দিনের পিকচার আমরা জানি 5 ঘন্টাও লেগেছে। মাননীয় প্রধানমন্ত্রী অতিথি আপনার কাছে অনুরোধ করব যে এই রাস্তার ব্যাপারটা, রাস্তার কাজ সংস্কার কাজ হবে, রাস্তা হবে, কিন্তু মানুষের চলাচলের ব্যবস্থা রাখবে। দেশের টেকসই সমৃদ্ধির জন্য সব খাতের উন্নয়নে পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় ব্যবসায়ীদের বড় জাহাজ ও কন্টেইনার তৈরির তাগিদ দেন তিনি। সিঙ্গাপুর এত ছোট দেশ, হংকং এত ছোট দেশ, কিন্তু তাদের শিপিং লাইনগুলি কত বড়। তো ঠিক তেমনি আমাদেরকে এটা করা উচিত। এবং তার সাথে সাথে এই যে কন্টেনারের একটা বিরাট সুযোগ আছে। কন্টেনার যদি আমরা বানাই, এটারও হিউজ ডিমান্ড আছে, এবং কন্টেনার বানানো খুবই একটা সহজ জিনিস, এটা কোনো রকেট সায়েন্স নাই। 2026 সালে মাতারবাড়ি বন্দর চালু হবে বলেও জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ময়মনসিংহ। খুলনায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার পুলিশের এসআই জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে, আর ডাক্তারি পরীক্ষার জন্য ডিএনএ নমুনা পাঠানো হবে ঢাকায়। বুধবার গভীর রাতে খুলনা সুন্দরবন আবাসিক হোটেলের রুমে ঢুকে 11 বছরের মেয়ের সামনে মাকে ধর্ষণের অভিযোগ ওঠে ডিবির এসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে হোটেল কর্তৃপক্ষ ও আশপাশের লোকজন এসে আটক করে জাহাঙ্গীরকে। এ ঘটনার জেরে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। যে নারী শিশু নির্যাতনের ঘটনাটা অত্যন্ত সেনসিটিভ বিষয়, এবং আমরা এই ধরনের কোনো অভিযোগ পাইলেই সাথে সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। সে প্রক্রিয়ায় বা দিনের অভিযোগের ভিত্তিতে আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে ডাক্তারি পরীক্ষার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করে পাঠানো হবে ঢাকায়, যা আসামি ও নির্যাতিতার নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হবে। সর্বশেষ আমরা স্যাম্পলিং করছি, স্যাম্পলিং করে আমরা ঢাকায় পাঠাবো ডিএনএ টেস্টের জন্য। আর ভিকটিম নিয়ে আসবে, হয়তো ভিকটিম আনলে ভিকটিমেরও স্যাম্পল করব, মিললে তারপরে প্রমাণিত হবে, একটু সময় লাগবে। এরই মধ্যে খুলনা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে ছাড়পত্র নিয়েছেন ভুক্তভোগী নারী। এসআই জাহাঙ্গীর আলমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে এখন আর কেউ না খেয়ে মারা যায় না। স্বাধীনতার 50 বছরের বড় অর্জন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশ। বিজয়ের 50 বছরে লাল সবুজের মহা উৎসবের নবম দিনের অনুষ্ঠানে এ মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে বৃহস্পতিবার ছিল রাজশাহী ও বরিশালের শিল্পীদের পরিবেশনা। রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী গম্ভীরা দিয়ে শুরু লাল সবুজের মহোৎসবের নবম দিনের আয়োজন। নানা নাতির আলাপচারিতা আর গম্ভীরার ছন্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধিকার আন্দোলনের ডাক ও মুক্তিযুদ্ধের ইতিহাসের বয়ান করা হয়। এরপর বিজয়ের 50 বছরে দেশের উন্নয়ন অগ্রযাত্রার গল্প ফুটে ওঠে। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাবারের অভাবে এখন আর কেউ মারা যায় না। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়েছে, কৃষকেরা ন্যায্য মূল্য পায়। এই প্যান্ডামিক করোনার সময় বলেছিল একটি দল যে এই দেশে করোনার সময় 2 লক্ষ লোক না খেয়ে মারা যাবে। আমি খাদ্যমন্ত্রী হিসাবে একটু চ্যালেঞ্জ করে বলতে পারি, খাদ্যের অভাবে একটি লোকও মারা যায় নাই। আদি রূপাঞ্জলি যাত্রা অপেরার পরিবেশনায় মঞ্চস্থ হয় গুনাই বিবির যাত্রাপালা। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরো বলেন, 75-এর পর ইতিহাস বিকৃতি ঘটেছে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করছে। সত্যি ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস কাউকে ক্ষমা করে না। ঠিক সঠিক বিষয়গুলি বেরিয়ে আসছে। আমার নতুন প্রজন্মের কাছে আমার অনুরোধ, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে এই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। শুক্রবার উৎসবের 10ম দিনে পরিবেশিত হবে খুলনা ও সিলেট অঞ্চলের সাংস্কৃতিক অনুষ্ঠান। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় প্রাণহানি 53 লাখ ছাড়ালো। এর মধ্যে 24 ঘন্টায় প্রাণ গেছে 7,000। নতুন 6 লাখ রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 26,87 লাখের বেশি। 24 ঘন্টায় রাশিয়ায় সবচেয়ে বেশি, প্রায় 1200 জনের মৃত্যু হয়েছে। রোগী মিলেছে 30,000।
যুক্তরাষ্ট্রে একদিনে 1000-এর বেশি প্রাণহানি হয়েছে, নতুন করে সংক্রমিত হয়েছে 1,10,000 নাগরিক। এছাড়া বৃহস্পতিবার পোল্যান্ডে 562, ইউক্রেনের 465 জনের মৃত্যু হয়েছে। ওমিক্রনের সাথে মোকাবেলায় বিশ্বকে নতুন ভ্যাকসিন উদ্ভাবনের তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। এদিকে স্লোভাকিয়ায় 60 ঊর্ধ্বরা টিকা নিলে 300 ইউরো করে বোনাস দিচ্ছে সরকার। রাজবাড়ীর আলীপুর ইউনিয়নের আলাদিপুরে রাজবাড়ী জুট মিলের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, আগুন কখন লেগেছে বা কিভাবে লেগেছে আমাদেরকে জানাবেন, আর এর ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা? তাই না? দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি, তাই না? দেখুন, আমি এই মুহূর্তে রয়েছে রাজবাড়ির আলিপুরের যে রাজবাড়ী জুট মিল, সেই জুট মিল। এখানে এসে ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, মূলত আগুনের সূত্রপাতটা ঘটে এই কারখানা রিমারেশন প্লান্ট থেকে ভোর 6:30টার সময়। তখন থেকেই মূলত এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই পুরা জুট মিলে কিন্তু ছড়িয়ে যায়। এই মুহূর্তে কিন্তু একটা ইউনিট আগুনে কিন্তু পুড়ে গেছে এবং খবর পাওয়ার পরেই কিন্তু ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে। আমি একটু আগে ফরিদপুর অঞ্চল প্রধান ফায়ার সার্ভিসের নজরুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে 6:30টার দিকে তারা সংবাদ পায় যে রাজবাড়ী জুট মিলের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ঘটনা ঘটার পরপরই তারা কিন্তু ফরিদপুর থেকে রওনা দেয় এবং রওনা দেওয়ার পরেই জুট মিলে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে। রাজবাড়িতে যে ফায়ার সার্ভিসের 4টা স্টেশন রয়েছে, অর্থাৎ পাংশা, কালুখালী, বালিয়াকান্দি এবং গোয়ালন্দ ইউনিটও কিন্তু যোগ দিয়েছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। সেই সাথে এই জুট মিলের যে ব্যবস্থাপনা পরিচালক কাজী দিদার আলীর সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে ইমারেশন প্ল্যান্ট থেকেই মূলত এই অগ্নিকাণ্ডটা ঘটে এবং অগ্নিকাণ্ডটা ঘটার পর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি। সেই সঙ্গে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার তথ্যও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে কাজ সমাপ্ত হওয়ার পরেই আসলে জানা যাবে যে কি পরিমাণে ক্ষয়ক্ষতিটা হয়েছে। রাজবাড়ী থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন শামীম রেজা। মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক একটি বেসরকারি সংস্থা। শুক্রবার হেগের আদালতে এই সংক্রান্ত নথিপত্র জমা দেওয়া হয়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী নথিতে সেনা অভ্যুত্থানের পর গণতন্ত্রকামীদের বিক্ষোভে সামরিক বাহিনীর ব্যাপক নৃশংসতার জন্য মিনকে দায়ী করা হয়েছে। প্রস্তাবিত নথি মিনকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য যথেষ্ট বলে মনে করেন সংস্থাটির প্রধান ক্রিস গানেস। এদিকে দেশটির ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচিকে কারাগারে পাঠানোর সিদ্ধান্তকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস। এ সময় জান্তা সরকারকে একটি অপরাধী চক্র হিসেবে বর্ণনা করেন তিনি। সাম্প্রতিক ব্যর্থতায় ক্রিকেটার কোচিং স্টাফের সাথে সমালোচনায় নির্বাচকেরা। মিনহাজুল আবেদিন নান্নু হুমকিতে রয়েছেন প্রধান নির্বাচকের পদ নিয়েও। তবে ব্যর্থতার কারণে সমালোচনা মেনে নিয়ে নিজের কাজে মন দিতে চান তিনি। বিশ্বাস করেন আগামী 2 বছরের মধ্যে 3 ফরম্যাটে ধারাবাহিক হতে পারবে দল। 2 মেয়াদে টাইগার ক্রিকেটে প্রধান নির্বাচকের ভূমিকায় মিনহাজুল আবেদিন নান্নু সফল নাকি ব্যর্থ? সমর্থকদের একচেটিয়া ভোট দ্বিতীয়টিতে। সেটি আরো বেশি আলোচিত হয়েছে ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতায়। সেখানে দল গঠনে নির্বাচকদের এলোমেলো সিদ্ধান্তের বড় ভূমিকা রয়েছে। টি-20 বিশ্বকাপ এবং পাকিস্তান সিরিজে সেই এলোমেলো সিদ্ধান্তের পরিমাণ বেড়েছে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের রিপোর্টের উপর নির্ভর করছে নান্নুর ভাগ্য। তবে এসবে কান দিচ্ছেন না
প্রধান নির্বাচক। দেশ যখন খারাপ খেলছে, কন্টিনিউয়াস খারাপ খেলছে, সমালোচনা হবে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনার সমালোচনাটা ওদেরও বোঝা উচিত। 11 সিলেকশনটা কিন্তু সিলেকশন প্যানেল করেনি। প্লেয়ারগুলিকে আমরা দিচ্ছি, আমরা সবই তো খেলা দেখে সব দিক দিয়ে দেখে কিন্তু আমরা দিচ্ছি পারফরমেন্স অ্যানালাইসিস করে। টি-20 অথবা টেস্ট, সাম্প্রতিক ফর্ম ভয় জাগানিয়া কোন পথে যাচ্ছে দেশের ক্রিকেট জানিয়ে চিন্তিত বোর্ড সভাপতি থেকে শুরু করে মাশরাফি, তামিমরা। তবে প্রধান নির্বাচকের বিশ্বাস, পরিকল্পনা মতো 2 বছরের মধ্যে 3 ফরম্যাটেই সাফল্যের ধারায় ফিরবে বাংলাদেশ। এখন যেভাবে প্লেয়ারদের যে সুযোগ সুবিধা পাচ্ছে, যেভাবে প্র্যাকটিস হচ্ছে, এখানে ঘুরে দাঁড়ানো কোনো ব্যাপার না। এটার জন্য মেন্টাল টাফনেস দরকার এবং সাহসটা দরকার। এখন যে প্ল্যানগুলি করা হচ্ছে, এই প্ল্যানগুলিতে ইনশাআল্লাহ আমি আশা করি যে আগামী 2 বছরের মধ্যে ক্রিকেটের একটা ভিত্তি আবার স্ট্রংলি হবে। বাজে সময়ে সাকিবকে নিউজিল্যান্ড সফরে চেয়েছিলেন নান্নু, তার না থাকা দলের জন্য বড় ধাক্কা। প্রধান নির্বাচক আশা করছেন সামনের কঠিন চ্যালেঞ্জে সাকিবকে পাবে দল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ মুক্তি পাচ্ছে নুরুল আলম আতিকের ছবি লাল মোরগের ঝুঁটি। সরকারি অনুদানে স্বাধীনতার 50 বছরে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে এই সিনেমা। বৃহস্পতিবার আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভ মিলনায়তনে হয়েছে এর প্রথম প্রিমিয়ার শো। 1971 সাল, বাংলাদেশ এক বন্দিশালা, বিহারি অধ্যুষিত ছোট এক শহর। সেখানে ব্রিটিশদের গড়া বিমানবন্দর সচল করতে আসে সেনাবাহিনী। আর তখন সেই জনপদে ঘটা কাহিনী নিয়ে সিনেমা লাল মোরগের ঝুঁটি। মূলত বিহারি অধ্যুষিত সেই এলাকা নিয়ে হয়েছে ছবিটি। আমার ধারণা দর্শকের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা হবে। এই দরদ তো অন্যরাও দিলেন, তা আমাদের মধ্যে ফারাকটা কি? কারণ আমাদের পুরো প্রক্রিয়াটা ছিল একটি যুদ্ধের মতো। আমাদের ওই অর্থনৈতিক সংকটের গল্পটা এত দিন ধরে প্রচারিত আছে। আজকে ছবিটি নির্মাণ প্রথমবারের মতন দর্শকের সামনে, প্রেসের সামনে আগে করলাম। তারা একটা বারের জন্য আমাদের সেই 5 বছর আগে সেই অভাব অভিযোগের প্রসঙ্গটি একবারও মনে করেনি। বৃহস্পতিবার সিনেমাটির প্রিমিয়ার শো হয় ফিল্ম আর্কাইভ মিলনায়তনে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এমন একটি ছবি মুক্তি পাওয়ায় উচ্ছ্বাস ছিল দর্শকদের মধ্যে। আমি দেখেছিলাম যে স্বর্ণ অলংকার নিয়ে আমি বলছি আসসালামু আলাইকুম, আপনি কালমা পড় লিয়া না, বহুত আচ্ছা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আতিক ভাই লাল মোরগের ঝুঁটির প্রিমিয়ার হচ্ছে, সো আমরা অনেক আশাবাদী। আর ছবিটির অন্যতম চরিত্রে অভিনয় করা আহমেদ রুবেল জানান, মুক্তিযুদ্ধ মানে যে যুদ্ধ হানাহানি নয়, সে বিষয়টি তুলে ধরা হয়েছে এতে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের একটি জনপদের একটি কতগুলি একটি একাংশ কিছু জনগণের, ক্ষুদ্র জনপদের মানুষের এয়ারপোর্ট সংলগ্ন যে জোনটা ছিল, সেই জোনের মধ্যে কিছু কিছু মানুষ যারা অবস্থান করছিলেন, তারা কি করে ওই সময়টা পার করেছেন এবং সেখান থেকে উত্তরণের পথ খুঁজেছেন। সরকারি অনুদানে তৈরি ছবিটি নির্মাণে লেগেছে প্রায় 7 বছর। 2.25 ঘন্টার এই আখ্যান এগিয়েছে মুক্তিযুদ্ধের নানা চড়াই উতরাই নিয়ে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।